রোলস থিওরেম। তো এটাতে আমাদের মেইনলি যেটা দরকার যে থিওরেমটা কি সেটা দেখতে হবে। আ তার মানে স্টেটমেন্টটা আর সেটাকে বিভিন্ন ফাংশনে এপ্লাই করতে হবে। রোলস থিওরেমটা বেসিক্যালি কাজে লাগে ফর ইওর প্রুভিং সাম আদার থিওরেমস, মানে তার মধ্যে মেইন হচ্ছে মিন ভ্যালিউ থিওরেম। তো দেখবে কিভাবে ইউজ করব আরকি, হ্যাঁ? তো first of all, let us look at what is Rolle's theorem. Rolle was a name of a mathematician. ঠিক আছে? ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান। তো বক্তব্যটা হচ্ছে যে যদি f একটা ফাংশন থাকে on close interval ab which is continuous on close interval ab and differentiable in the open interval ab, and আর থার্ড কন্ডিশন হচ্ছে fa equal to fp। তিনটে জিনিস যদি ঘটে, সো তুমি জাস্ট বেসিক্যালি চাইছো ক্লোজ ইন্টারভাল এবি তে কন্টিনিউইটি, ওপেন ইন্টারভাল এবি তে ডিফারেন্সিয়েবিলিটি। এন্ড পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতেও পারে আর নাও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আর এফ এ ইকুয়াল টু এফ বি, এই তিনটে জিনিস চাইছো। তাহলে রোলস থিওরামের বক্তব্য হচ্ছে যে দের ইজ আ সি ইন দ্য ইন্টেরিয়র অফ এ বি, হ্যাঁ, মানে মানে এ থেকে স্ট্রিক্টলি মানে এ লেস দেন সি লেস দেন বি, এই ব্যাপারটা হতে হবে, হ্যাঁ। অঙ্ক কষতে গিয়ে দেখতে পাবে যে কেন ইস্যুটা বলছি স্পেসিফিক্যালি যে এইরকম একটা সি পাওয়া যাবে such that f prime c is equal to 0. This is what the theorem tells you. থিওরামের প্রুফ আমাদের এই কোর্সে নেই, so we will not prove this theorem, but proving of theorems will is necessary from the next chapter, which will be mean value theorem, ঠিক আছে? তো আপাতত আমরা যেটা করব যে এই থিওরেমটাকে একদম সঠিক বোঝার জন্য we will look at several examples and problems. So the first one is যে আমি যে কন্ডিশন গুলো বললাম যে continuity on the closed interval AB and differentiability on the open interval AB and equality at the end points মানে FA equal to FB, এই তিনটে কন্ডিশনই কিন্তু নেসেসারি কন্ডিশন নয়, সাফিসিয়েন্ট কন্ডিশন। তার অর্থ হলো যে এটা হতেই পারে যে এদের মধ্যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাইড হলো না, অথচ যে কনক্লুশন অফ রোলস থিওরেম যে একটা সি পাওয়া যাবে বিটুইন এ এন্ড বি সো দ্যাট এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু জিরো, সেটা হোল্ড করে যাবে। ঠিক আছে? তো সেই বক্তব্যটা রাখার জন্য আমরা তিনটে এক্সাম্পল দেখব। কারণ তিনটে তোমার কন্ডিশন ছিল কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি আর এন্ড পয়েন্টে ইকুয়ালিটি, রাইট? কন্টিনিউইটি অন দ্য ক্লোজ ইন্টারভাল, ডিফারেন্সিয়েবিলিটি ইন দ্য ওপেন ইন্টারভাল আর এন্ড পয়েন্টস এ ইকুয়ালিটি। তো এই তিনটের মধ্যে প্রত্যেকটাকে ড্রপ করে করে আমরা এক্সাম্পল দেখাবো যেখানে তা সত্ত্বেও কনক্লুশন অফ দ্য থিওরাম ইজ হোল্ডিং। ঠিক আছে? তার মধ্যে প্রথমটা যেটা করছি যে এন্ড পয়েন্ট ইকুয়ালিটি যদি না হয় তাহলেও আমরা মাঝখানে একটা এরকম পেয়ে যেতে পারি পয়েন্ট যেখানে ডেরিভেটিভ উইল বি জিরো। সো ইজিয়েস্ট ফাংশন ইজ টেকিং সাইন এক্স অথবা কস এক্স। দেখো এটার মধ্যে একটা জিনিস কিন্তু খেয়াল রেখো যে ফাংশনটা যখন তুমি চুজ করছো, তুমি কোন জায়গায় মানে হোয়াট ইজ ইয়োর ক্লোজ ইন্টারভ্যাল এ বি, দ্যাট ইজ গোয়িং টু বি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওই জায়গাতে তুমি বক্তব্যটা রাখছো, ঠিক আছে? কারণ ওই এন্ড পয়েন্টে ইকুয়ালিটির ব্যাপারটা রয়েছে। সো আমাদের প্রথম এক্সাম্পলে আমরা যখন এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স নিয়েছি, হ্যাঁ, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই ফাংশনটা কিন্তু পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড। তো আমি এই ফাংশনটাকে কোন ইন্টারভ্যালের উপরে দেখব সেটা আমার প্রবলেমের উপরে নির্ভর করছে, মানে আমি কিভাবে অ্যাড্রেস করতে চাইছি। তো আমি যেহেতু এখানে দেখাতে চাইছি যে এন্ড পয়েন্টে ইকুয়ালিটি না হলেও ইন্টেরিয়র পয়েন্টে কোথাও একটা ডেরিভেটিভটা জিরো হয়ে যেতে পারে, সেজন্য আমি সুটেবলি আমার ইন্টারভ্যালটা চুজ করেছি পাই/4 থেকে পাই, যেখানে এন্ড পয়েন্টে ইকুয়ালিটি হচ্ছে না, তাই না? কারণ sin π/4 টা কত? 1/√2, right? And sin pi is how much? Sin pi is 0. সুতরাং এন্ড পয়েন্টে ইকুয়ালিটি হচ্ছে না। বাকিটা তোমার ফাংশনটা কন্টিনিউয়াস অন দ্য হোল রিয়েল লাইন। সুতরাং ওটাকে জাস্ট এই ক্লোজ ইন্টারভ্যাল এর উপরে তুমি যদি রেস্ট্রিক্ট করো,
এটার দিকে যদি তাকাও শুধু ক্লোজ ইন্টারভাল π/4 টু π, তাহলে সেখানে অটোমেটিক্যালি কন্টিনিউইটি হবে। আবার করে sin x is differentiable on the whole real line. So if you just focus on the open interval π/4 to π, it is clearly differentiable there also. In fact, এটার যদি তুমি জাস্ট এখানে ফোকাস করো, তাহলে তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট π/4 অ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট π সেটাও এক্সিস্ট করে যাচ্ছে। কিন্তু আমার থিওরেমটা বলছে যে সেটা না হলেও, মানে সেটা সেটা যদি এক্সিস্ট না করে তা সত্ত্বেও তোমার সি পাওয়ার কথা। এটাই থিওরেমের বক্তব্য। ঠিক আছে? যেমন এই ফার্স্ট এক্সাম্পলেই তুমি দেখতে পাচ্ছ যে এন্ড পয়েন্টে কিন্তু তোমার ডেরিভেটিভস, আ স্পেসিফিক ডেরিভেটিভস তারা এক্সিস্ট করে গেল। এন্ড পয়েন্টে ফাংশনের মান কিন্তু আলাদা হয়ে গেছে। অথচ তুমি জানো যে what is your f prime x? F prime x is cos x. So cos of π/2 is 0. So একটা পয়েন্ট π/2 in between π/4 and π তুমি পেয়ে গেছো যেখানে 0 হচ্ছে। তার মানে এন্ড পয়েন্টে ইকুয়ালিটি is a sufficient condition, কিন্তু ওটা জরুরি নয়। মানে ওটা হতেই হবে তবেই থিওরেমটা সত্য হবে এরকম কোনো বক্তব্য নেই। বলছে যে এই ৩ টে কন্ডিশন যদি সত্য হয় তাহলে থিওরেমের যে কনক্লুশন যে একটা পয়েন্ট পাওয়া যাবে সি যেখানে ডেরিভেটিভ ইজ 0 সেটা ঘটবে। কিন্তু ৩ টের মধ্যে যেকোনো একটা ড্রপ হয়ে গেলে যে ঘটবে না তার কোনো মানে নেই। এটাই আমার প্রথম রিমার্কটা চলছে। সেকেন্ড এক্সাম্পলটা আমি যে প্রথমে কি করলাম তাহলে প্রথমে ওই এন্ড পয়েন্টে ইকুয়ালিটি সেটাকে আমি ড্রপ করলাম। করেও আমি দেখালাম যে এমন একটা ফাংশন একটা ক্লোজ ইন্টারভ্যালের উপরে পাওয়া যেতে পারে যেখানে ইন্টিরিয়রে কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভটা 0 হবে। নেক্সট এক্সাম্পলে আমি কি করতে চাইছি? আমি কন্টিনিউইটিটাকে শুধু ড্রপ করতে চাইছি। এবার কন্টিনিউইটিটাকে শুধু ড্রপ করতে গেলে there is a প্রবলেম, তাই না? মানে এক্সাম্পল বানানো। কেন প্রবলেম? যে তুমি যদি যেকোনো ক্লোজ ইন্টারভ্যাল ab নাও, আর সেখানে তুমি যদি এই শর্তটা প্রথমেই রেখে দাও যে the function is differentiable বা f prime exists, ঠিক আছে? ইন ওপেন ইন্টারভাল ab, এটাই তো সেকেন্ডটা ছিল যে ওপেন ইন্টারভাল ab এর মধ্যে ফাংশনটা ডিফারেন্সিয়েট করা যাবে। তাহলে সেই শর্তটা যদি রেখে দাও তাহলে রিকল করো যে আমরা যখন ডিফারেন্সিবিলিটি নিয়ে আলোচনা করেছি তাহলে এটার মানে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে যে f is continuous on the open interval ab। মানে আমার যদি সেকেন্ড কন্ডিশনটা হোল্ড করতে হয় তাহলে কন্টিনিউইটি ইন দ্য ওপেন অন দ্য ওপেন ইন্টারভাল ab সেটা অবশ্যই করে ফলো করে যাবে। তাহলে আমি শুধু কন্টিনিউইটি ড্রপ করতে চাই, ডেরিভেটিভটা রাখতে চাই, যে ডিফারেন্সিবিলিটি যেন হয় কিন্তু ফাংশনটা যেন কন্টিনিউয়াস না হয় অন দ্য ক্লোজ ইন্টারভাল ab। তাহলে সেই রকম একটা যদি এক্সাম্পল তৈরি করতে বলে তাহলে একমাত্র উপায় আছে যে এন্ড পয়েন্টে তোমার কন্টিনিউইটি হবে না। এটা ছাড়া তুমি কোনোভাবেই পারবে না। কারণ ভেতরে তুমি যদি ডিফারেন্সিবিলিটি অ্যাসিউম করে নাও ওপেন ইন্টারভাল ab তে, তাহলে অটোমেটিক্যালি ওটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তো আমার অ্যাম্বিশন কি ছিল যে আমি একটা করে কন্ডিশন ড্রপ করব। বাকিগুলো আছে, এক্সিস্ট করছে, স্যাটিসফাইড হচ্ছে বাই দ্য ফাংশন। তা তা সত্ত্বেও ভেতরে একটা ইন্টিরিয়র পয়েন্টে ডেরিভেটিভটা 0 হচ্ছে এটা দেখানো। তো সেটা যখন আমি এক্সাম্পল লিখতে বসলাম, তাহলে আমার কি প্রবলেমটা হলো যে আমি দেখতে পাচ্ছি যে ডিফারেন্সিয়াবিলিটি চাওয়ার জন্য আমার ওপেন ইন্টারভাল 0-1 এর মধ্যে ফাংশনটাকে কিন্তু ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াসও অটোমেটিক্যালি হতেই হবে। তাহলে আমি কন্টিনিউইটিটাকে ব্রেকডাউন যাতে করে এটা যদি আমি জোর করে চাই, তাহলে আমার এন্ড পয়েন্টে শুধু কন্টিনিউইটি আমি ব্রেকডাউন করাতে পারি। তো সবচেয়ে সহজ এক্সাম্পল হিসেবে আমি কি করেছি যে আমি জাস্ট একটা ফাংশন নিয়েছি যেটা এইভাবে তার গ্রাফটা যাচ্ছে যে তোমার যদি 0 থেকে 1 নিতে চাইছি, ঠিক আছে? তাহলে তার মধ্যে আমার ভ্যালুটা 1 নিচ্ছে। 0 থেকে 1 পুরোটা। ঠিক আছে? কিন্তু আ এই যে এন্ড পয়েন্টে হঠাৎ করে ওটা আরো আমি আর আঁকিনি। কিন্তু এন্ড পয়েন্টে অন্তত আ 1 হচ্ছে না এইটুকু আমি এনশিওর করছি। সো 0 তেও 1 হবে না, 1 এও 1 হবে না। সেখানে যা খুশি তাই মান লিখতে পারো। আমি একটা 2 লিখে দিয়েছি। তাহলে এটা লেখার ফলে কি হয়েছে যে এখানে কন্টিনিউইটিটা ব্রেক ডাউন করে গিয়েছে।
আর আমি এন্ড পয়েন্টে ফাংশনের মান যাতে সেম হয় সেটা আমি এনশিওর করতে চাইছি। সেইজন্য আমি f0 is equal to f1 equal to 2 লিখেছি। তাহলে এই ফাংশন, এই এক্সাম্পল যে আমি বানালাম, সেই এক্সাম্পলে কি ঘটনাটা ঘটলো, যে ওই জাস্ট কন্টিনিউটিটা ব্রেক ডাউন করলো, ডিফারেন্সিবিলিটি ইন দ্য ওপেন ইন্টারভাল এক্সিস্ট করেছে, আর এন্ড পয়েন্টে ইকুয়ালিটি হয়েছে। আর ফাংশনটা ডেরিভেটিভটা 0 হবে ভেতরের কোনো পয়েন্টে, এটা তোমার চাই। কিন্তু তুমি তো দেখতে পাচ্ছ যে তুমি তো কনস্ট্যান্ট ফাংশন 1 নিয়ে নিয়েছো, তাই না? তো কনস্ট্যান্ট ফাংশন 1 যদি নিয়ে নাও, তাহলে যেকোনো x তুমি যদি ওপেন ইন্টারভাল 0, 1 এর মধ্যে নাও, তাহলে সেখানে f prime x is going to be equal to 0। তার মানে ওই যে তোমার কনক্লুশন অফ দ্য থিওরেম এ বলছিল যে একটা c পাওয়া যাবে, তাহলে এরকম কোনো মানে নেই যে একটাই c পাওয়া যাবে। ঠিক আছে? ইউনিক বলে কোনো বক্তব্য নেই। অসংখ্য পেতে পারো, কিন্তু অন্তত একটা পাবে, এইটুকুনি তোমার বলছে, থিওরামটা বলছে আর কি। ঠিক আছে? তাহলে আমি আশা করি একটুখানি বোঝা গেছে। যদি অসুবিধা হয় প্লিজ আমাকে স্টপ করে প্রশ্ন করবো আর কি। হ্যাঁ, তো let us go on to the next example. So this is just a remark that the Rolle's theorem are sufficient but not necessary. তার একটা থার্ড এক্সাম্পলটা বাকি থাকে। থার্ড এক্সাম্পলটা কি বাকি থাকে, যে আমায় দেখাতে হবে যে ফাংশনটা কন্টিনিউয়াস অন দ্য ক্লোজ ইন্টারভাল a b, এন্ড পয়েন্টে ভ্যালু সমান, কিন্তু ডিফারেন্সিয়েবিলিটিটা ব্রেকডাউন করছে। তা সত্ত্বেও ভেতরে একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে ডেরিভেটিভটা তোমার 0 হবে। ঠিক আছে? তো এটাও আমরা জাস্ট খুব সিম্পল একটা এক্সাম্পল নিয়েছি। সো লেট আস সি what are we doing. We are just let me try to draw the graph in a very rough manner আর কি। রাফ মানে এত রাফ করতে চাইনি অবশ্য। হ্যাঁ, সো let us see. So I have this x axis, কতটা লাগবে আমার না, and I have a y axis, fine, and then I want to go 0 to half এই ইন্টারভাল এর মধ্যে। তাহলে আমার ইন্টারভাল গুলো ঠিক করে নি। হ্যাঁ, সো সাপোজ দিস ওয়ান ইজ 2 somewhere here। ঠিক আছে? তাহলে এই পয়েন্টে আমি এটা আমার 2। ঠিক আছে? তাহলে আমি 0 থেকে 1 টা মোটামুটি এই জায়গায় হবে, আর হাফ এখানে হবে। তাহলে 0 থেকে হাফ অব্দি আমি এই লাইনটা চাইছি, হাফ ভ্যালু, দেখতেই পাচ্ছ। তারপর হাফ থেকে 1 এ আমি এক্সিড করে এরকম চলে যেতে চাইছি 1। এটা রাফ ডায়াগ্রাম ড্র করছি। হ্যাঁ, খুব কেয়ারফুলি ড্র করছি না। আর 2 পয়েন্টে আমি ফেরত আসতে, তো 2 এত দূরে হবে না। সো লেট মি জাস্ট ড্র ইট সিম্পলি। হ্যাঁ, সো 2 পয়েন্টে আমি ফেরত আসতে চাইছি হাফে, সামথিং লাইক দিস। ওকে, সো দিস ইজ মাই গ্রাফ। ওকে, সো আমি কি করছি, যে এটা আমার এইটা হাফ। সো 0 থেকে হাফ অব্দি আমি হাফ দিয়ে যাচ্ছি। তারপরে fx is equal to x করে আমি হাফ থেকে 1 অব্দি গেলাম। সো দিস ইজ মাই 1। মানে ইটস নট আপ টু স্কেল, বুঝতেই পারছো। আর তারপরে 1 থেকে 2 তে আমি এমন ভাবে নামতে চাইছি যাতে 1 এ ভ্যালুটা আমার 1 ই হয়, আর 2 তে ভ্যালুটা হাফ হয়ে যায়। তো আমি একটা এক্সাম্পল লিখলাম। তো এটাকে একটু ভেরিফাই করে নাও যে 1 পয়েন্টে এখানে লাস্ট যে সেগমেন্ট লিখেছি সেখানে যদি x equal to 1 বসাতে পারতাম, পারবো না কারণ x গ্রেটার দেন 1 এর জন্য ডিফাইন, তাহলে কি হতো যে 3 মাইনাস 1/2 মানে তোমার উত্তরটা 1 ই আসতো, তাই না? আর 2 যদি বসাও তাহলে 3 মাইনাস 2, সো ইট বিকামস হাফ। সো ইট ইজ পারফেক্টলি অলরাইট। সো এই ফাংশনটা সম্বন্ধে তুমি কি কি বলতে পারো? প্রথম বক্তব্য রাখতে পারো যে ইট ইজ আ কন্টিনিউয়াস ফাংশন। এইটা কেন রাখতে পারো, সবাই কি বুঝতে পারছো? কেউই বুঝতে পারছো না? ওকে, সো ফাংশন ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল 0 টু দেখতে গেলে কি দেখতে হয়, যে ফাংশনের চেহারাটা কি। তুমি যদি ক্লোজ ইন্টারভাল 0 থেকে হাফ অব্দি, হাফ বাদ দাও পয়েন্টটা, সেই জায়গায় তাকাও, সেখানে তো কনস্ট্যান্ট ফাংশন, সুতরাং ওটা কন্টিনিউয়াস।
তারপরে তুমি ওপেন ইন্টারভাল হাফ থেকে 1 এই জায়গায় যদি দেখো তাহলে ফাংশনটা কি fx is equal to x, so that is a continuous function, polynomial function। তুমি যদি 1 থেকে 2 অবধি দেখো তাহলে 2 টাকে ক্লোজ করে নাও, কারণ 2 টা তো এন্ড পয়েন্ট, তার ডান দিকে কিছু নেই, তাহলে সেখানেও পলিনোমিয়াল ফাংশন। সুতরাং এই তিনটে এই যে ওপরে লিখলাম স্ক্রিনের মাথায়, এই যে ইউনিয়ন, সেখানে তো ফাংশনটা কন্টিনিউয়াস হবেই। একমাত্র যে প্রবলেম পয়েন্ট সেটা কি হাফ আর 1, এই দুটো পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা তোমায় বলতে পারতে হবে। তাহলে তুমি কি করছো, তুমি দেখছো যে লিমিট এক্সটেন্ডিং টু হাফ মাইনাস fx কত হচ্ছে। তো সেটা তুমি যদি ফাংশনের চেহারার দিকে তাকাও সেখান থেকে বলে দিতে পারছো যে এক্সটা যদি হাফের থেকে স্ট্রিক্টলি লেস দেন হয় তাহলে তো কনস্ট্যান্ট ভ্যালু হাফ নিচ্ছে, সুতরাং আমি তার লিমিট নিলে হাফই আসবে। আর তোমার যদি এক্সটা হাফের চেয়ে বেশি নিয়ে নাও আর লিমিট নাও অ্যাজ এক্স টেন্ডস টু হাফ, তাহলে সেখানে fx এর ভ্যালু কত, লিমিটের ভ্যালু কত হবে, সেখানে fx যেহেতু x এই মানটা নিচ্ছে, তাহলে you have to calculate limit extending to half plus x, so that is just going to be again half, so extending to half plus x and that is again going to be half। তাহলে তুমি এখান থেকে তোমার দাঁড়িয়ে গেল কি যে লিমিট এক্সটেন্ডিং টু হাফ fx is equal to half, অন্তত এটা পেলে লেফট হ্যান্ড লিমিট is equal to রাইট হ্যান্ড লিমিট। তারপরে তুমি কি, তোমাকে আরো কি বলতে পারতে হবে যে এটা f হাফ এর সাথে সমান হচ্ছে কিনা। তো সেটা কি করে বলবে, তুমি দেখবে যে x is equal to half হলে ফাংশনের মান কত হচ্ছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে সেখানে তোমার মানটা হাফই হচ্ছে, therefore you have proved that f is continuous on the problem point at the problem point half। মানে যেখানে ফাংশন প্রবলেম পয়েন্ট এই কারণে বলছি যে ওখানে ফাংশনটা নিজের চেহারাটা পাল্টাচ্ছে। fx is equal to half এই কনস্ট্যান্ট ফাংশন দিয়ে যাচ্ছিল, হঠাৎ হাফ পয়েন্টে ওটার চেহারা পাল্টে গিয়ে fx is equal to x এইভাবে বিহেভ করতে শুরু করলো, সেজন্য হাফ পয়েন্টে তোমায় চেক করতে হবে। একইভাবে you have to check for your what do you say, the point 1। তো পয়েন্ট 1 এর জন্য যদি তুমি চেক করো তাহলে কি হবে, লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস fx টা করতে হবে, that is equal to limit extending to 1 minus x and this you know is equal to 1, right, কারণ x টা এবারে একের চেয়ে ছোট। Again you calculate limit extending to 1 plus, so don't forget the continuity chapter, all right, fx and that is going to be limit extending to 1 plus, এবারে 1 প্লাস মানে এক্সটা একের চেয়ে বেশি যখন, তখন কি মান নিচ্ছে, তাহলে সেই মানটা হচ্ছে 3 minus x divided by 2, so that is what, that is again a polynomial function, সেজন্য এই লিমিটটা কত হবে, জাস্ট 3 minus 1 divided by 2, so that is going to be equal to 3 minus 2 is 2, so this is 1। সো এই দুটো যে ক্যালকুলেশন লিখলাম স্ক্রিনের উপরে, সেখান থেকে দাঁড়িয়ে গেল কি, দ্যাট ইমপ্লাইজ লিমিট এক্সটেন্ডিং টু 1 fx এক্সিস্ট করছে আর সেটার মান হচ্ছে 1। ঠিক আছে, এতটা অবধি পেলে, কারণ লেফট হ্যান্ড ডেরিভেটিভটা সরি লেফট হ্যান্ড কন্টিনিউটিটা হচ্ছে, রাইট হ্যান্ড কন্টিনিউটি হচ্ছে, আর তাদের যে লিমিটটা সেটার মান একই হচ্ছে, সো লিমিট এক্সটেন্ডিং টু 1 fx সেটা এক্সিস্ট করছে আর ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। and what is this equal to, this is also equal to f1। সেটা কোথা থেকে বুঝছো, যে x is equal to 1 হলে ভ্যালু কত হবে সেটার দিকে তাকিয়ে। so therefore you have got basically যে তোমার হাফ এর জন্য কোথায় করেছিলাম, এখানে, রাইট। so let me rub off the rest of the things। so we have proved that limit extending to half fx is equal to f half, এটা প্রুভ করে দিয়েছো। and you have also proved that limit extending to 1 fx is equal to
f1। সুতরাং তুমি প্রুভ করে দিয়েছো যে ফাংশনটা হাফ আর 1 পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে, and therefore the function is continuous on the whole of 0 to 2. Is this clear to everyone? কোনটা Yes, বলছি? ma'am. Yes, ma'am. ইয়েস ম্যাম। ওকে, তাহলে এটা আমরা প্রুভ করে দিয়েছি। তারপরে আমরা দেখছি সেকেন্ড কন্ডিশনটা, যে f0 is equal to f2। তো f0 is equal to f2 টা হচ্ছে কি হচ্ছে না সেটা কি করে করবে? ফাংশনের দিকে তাকিয়ে পড়বে। সো এখান থেকে দেখতে পাচ্ছ যে f0 টা হাফ, আর এখান থেকে দেখতে পাচ্ছ যে f2 টা কত হবে? 3 minus 2 divided by 2, so it is again half. So f0 is equal to f2 is equal to half actually, সেজন্য ওই কন্ডিশনটাও স্যাটিসফাইড হয়েছে। এবারে নেক্সট কথাটা বলছি যে ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে না at half and 1, ঠিক আছে? সো এটাও তোমার বলতে পারা উচিত। সেটা এবারে কেন বলতে পারবে? বিকজ এর ফাংশন ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল 0 টু। সেই জন্য এটার দিকে তাকিয়েই আমি, আমার খুব বেশি পরিশ্রমের দরকার নেই, আমি বুঝতে পারছি যে হাফ পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা 0 হয়ে যাচ্ছে, তাই না? আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা হচ্ছে 1। সেই জন্য হাফ পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। 1 পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা হচ্ছে 1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়ে যাচ্ছে মাইনাস হাফ। সুতরাং এটারও ডেরিভেটিভ এক্সিস্ট করবে না at 1। তার মানে তোমার এফ প্রাইম এক্স যদি লেখো এই ফাংশনের জন্য, তাহলে তোমার এফ প্রাইম এক্স এর চেহারাটা কি হচ্ছে? এফ প্রাইম এক্স ইজ গোয়িং টু লুক লাইক, আর যাদের কনভিন্সড হচ্ছ না তারা প্লিজ এটা চেক করবে, হ্যাঁ। ইট ইজ গোয়িং টু বি 0 when 0 less than x less than half. If you like 0 less than or equal to লিখতে পারো, হ্যাঁ। 1 when half less than x less than 1, and minus half যখন 1 less than x less than 2। 0 আর 2 পয়েন্টে আসলে আমরা ঠিক করেছিলাম যে 0 তে লেফট রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলেই আমরা ডিফারেন্সিয়াবিলিটি বলবো। 2 পয়েন্টে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে ডিফারেন্সিয়াবিলিটি বলবো। তাহলে যে এক্সাম্পলটা আমি দেখছি সেই এক্সাম্পলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট 0 এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট 2 এটা এক্সিস্ট করে। সুতরাং দ্যাট ইজ গুড ইনাফ ফর আস। কিন্তু আমাদের দেখার কথা কি, অ্যাকর্ডিং টু রোলস থিওরাম, যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা অন দ্য ওপেন ইন্টারভাল 0 to 2। সেই জন্য আমি জাস্ট 0 to 2 এর উপরে ফোকাস করে লিখলাম। তাতে আমি দেখতে পাচ্ছি যে ওপেন ইন্টারভাল 0 থেকে হাফ এর মধ্যে ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি 0 হয়ে যাচ্ছে, হাফ থেকে 1 ওপেন ইন্টারভালে ডেরিভেটিভটা 1 হয়ে যাচ্ছে, আর 1 থেকে 2 এ ডেরিভেটিভটা মাইনাস হাফ হয়ে যাচ্ছে। জাস্ট এটা ডিফারেন্সিয়েবিলিটি করে দেখছি, ঠিক আছে? তাহলে এইটা আমি পাচ্ছি। আর কি দেখতে পাবো? যে হাফ পয়েন্ট আর 1 পয়েন্টের ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না। সো রোলস থিওরামের যে ওই সেকেন্ড কন্ডিশন যে f should be differentiable in the open interval 0 to 2 এই ক্ষেত্রে, এই এক্সাম্পলে সেটা ব্রেক করে যাচ্ছে, ওটা স্যাটিসফাইড হচ্ছে না। অথচ তো স্পষ্টই দেখা যাচ্ছে যে 0 থেকে হাফ এর মধ্যে তুমি যে কোনো পয়েন্ট নিয়ে নাও, সেখানে ডেরিভেটিভটা 0 হয়ে যাচ্ছে, রাইট? সো দেয়ারফোর তোমার এই এই এক্সাম্পলটা বলে দিচ্ছে যে তোমার ডিফারেন্সিবিলিটিটাও কিন্তু নেসেসারি কন্ডিশন নয়। মানে তিনটে কন্ডিশন রোলস থিওরামের বলা হলো, তিনটের মধ্যে কোনোটাই নেসেসারি নয়, কিন্তু তিনটেই যদি হোল্ড করে তাহলে কনক্লুশনটা হোল্ড করবে, এটাই আমার বক্তব্য। ওকে, সো লেট আস গো অন টু ডুইং দ্য টাইপ অফ প্রবলেমস। সো এখান থেকে পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে? দে মাইট আস্ক ইউ টু রাইট ডাউন দ্য স্টেটমেন্ট অফ রোলস থিওরাম। স্টেটমেন্ট লেখার মধ্যে ক্রুশিয়াল ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি কোনো একটা থিওরামের স্টেটমেন্ট লিখছো তাহলে সেখানে কিন্তু একটা কোথাও ভুল হয়ে গেলেই you will get a 0. So you should be very very careful while writing down the statement of any theorem which they ask you. একদম পরিষ্কারভাবে প্রত্যেকটা জিনিস সঠিকভাবে লিখতে পারতে হবে, তবেই তুমি মার্কস পাবে, না হলে তুমি কোনো মার্কসই পাবে না। তোমার যখন অঙ্কটা দেখা হয়, অঙ্ক দেখার মধ্যে পার্শিয়াল মার্কিং থাকে, কিন্তু স্টেটমেন্ট অফ থিওরেমস if you are not accurate they will just give you a 0. So be very careful about that.
So let us try to do some exercise. আর এই এক্সারসাইজেস গুলো আমরা কিন্তু ক্লাসে পুরোটাই ডিসকাস করব, কারণ আমার মনে হয় এটা ক্রুশিয়াল। ওকে, সো দ্য ফার্স্ট ওয়ান ইজ, মানে প্রত্যেকটা প্রশ্ন একই হবে, হ্যাঁ, কি, যে আমাকে বলবে যে এক্সামিন দ্য ভ্যালিডিটি অফ রোলস থিওরেম and then verify the conclusion of Rolle's theorem if possible. ঠিক আছে? ইফ পসিবল কথাটা তো এখন বুঝতেই পারছো কেন বলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে এটা হতেই পারে যে একেকটা ফাংশনের জন্য তোমার ওই যে ভ্যালিডিটি মানে ওই ৩ টে কন্ডিশন স্যাটিসফাইড হচ্ছে কিনা। ওই ৩ টে কন্ডিশন যদি স্যাটিসফাইড নাই হয়, তা সত্ত্বেও কনক্লুশনটা হোল্ড করে যেতে পারে। এটা সম্ভব, সেইজন্য ইফ পসিবল কথাটা চলে এসছে। তার মধ্যে ১ম এক্সাম্পলটাই আমি যেটা নিয়েছি সেটা খুব জেনারেল এক্সাম্পল। মানে জাস্ট fx is equal to x to the power n নিচ্ছি। আবার করে লক্ষ্য করো যে এখানে n টা একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার ধরে নিয়েছে। ঠিক আছে? আবার লক্ষ্য করো যে x to the power n যে ফাংশনটা, সেটা ডিফাইন্ড অন দ্য হোল রিয়েল লাইন। তাহলে আমি যে কোনো জায়গায় জিনিসটাকে নিয়ে আমি কথা বলতে পারতাম। কিন্তু আমরা ইন্টারভাল যদি স্পেসিফাই করে দিই, তাহলে এই এক্সারসাইজটা স্পেসিফাইড হয়ে গেল। ঠিক আছে? যে ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 এই জায়গাতে তোমায় বলতে হবে। তুমি অন্য জায়গায় কি ঘটছে না ঘটছে তাতে কিচ্ছু যায় আসবে না। সো ইউ স্টার্ট লুকিং এট দিস পার্টিকুলার সিচুয়েশন। আর এখানে আসলে দিস ইজ দ্য ইন্টারেস্টিং জায়গা, বিকজ 0 পয়েন্টকে ঘিরে সিমেট্রিক নেবারহুড ইজ গোইং টু বি দ্য ইন্টারেস্টিং ওয়ান। কেন তুমি ধীরে ধীরেই বুঝতে পারবে। প্রথম কথা হলো এটা পলিনমিয়াল ফাংশন, সো ইট ইজ কন্টিনিউয়াস। তো এই জন্য আমি বলছি যে তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে যে আমরা কন্টিনিউইটি যে চ্যাপ্টারটা লিমিট এন্ড কন্টিনিউইটি, সেটা বাদ দিয়ে দেব। সেটা করতেই পারো ফর ইয়ার এক্সাম, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। But for general understanding of mathematics, don't give it up. ঠিক আছে? ওই জায়গাটা একটু ভালো করে বোঝো। পরীক্ষার জন্য তৈরি না করতে চাইলে করবে কি করবে না এটা তোমাদের উপরে নির্ভর করছে। সে পরীক্ষা এখন দেরিতে আছে। We will decide যে আমরা কি করব, মানে কিভাবে প্রিপেয়ার্ড হব সেটা আমরা পরে দেখব। কিন্তু আপাতত as far as understanding mathematics is concerned in this particular course, আমি আর এর চাইতে বেশি কিছু বলছি না। তার জন্য ওই লিমিট আর কন্টিনিউইটি চ্যাপ্টারটাকে কিন্তু বাদ দিও না। তোমাদের ভিতটা উইক হয়ে যাবে। ঠিক আছে? তারপরে নেক্সট বক্তব্য আবার একই কথা, যে পলিনোমিয়াল ফাংশন যেহেতু, সেজন্য এটা ডিফারেন্সিয়েবল। ইনফ্যাক্ট এটা ডিফারেন্সিয়েবল অন দ্য হোল রিয়েল লাইন। কিন্তু আমার যেহেতু ফোকাস ইজ অন -1 to 1 ওপেন ইন্টারভাল, আমি সেই জায়গাটা দেখছি। ঠিক আছে? তাহলে ওখানে ডিফারেন্সিয়েবিলিটিটা হচ্ছে। নেক্সট জিনিস যেটা আমাদের করতে হবে যে এন্ড পয়েন্টে ভ্যালুটা কি হচ্ছে। সো what are the end points? -1 and 1. So f of -1 is going to be equal to -1 to the power n. This is the crucial one. So this is going to be equal to 1 when n is even, and -1 if n is odd, right? And f of 1 is always going to be equal to 1. This is always true. তাহলে তুমি যদি রোলস থিওরামের কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে কিনা সেটা যদি দেখতে যাও, তাহলে দেখতে পাচ্ছ যে n যদি আমি অড একটা তোমাকে দিয়ে দিতাম, 3 বা 5 বা 71 বা এরকম কিছু একটা পাওয়ার যদি দিয়ে দিই, তাহলে সেখানে f1 আর f of -1 সমান হবে না। So when n is odd, Rolle's theorem is not conditions of Rolle's theorem are not being satisfied. ঠিক আছে? So Rolle's theorem apply করতে গেলে, মানে Rolle's theorem is valid for f, apply সোজাসুজি করে দিতে পারবো when n is even. But when n is odd, we cannot apply Rolle's theorem. রোলস থিওরেম থেকে কনক্লুশন আসছে না। কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি দেখো, যে তুমি যদি ডেরিভেটিভটা f প্রাইম x দেখো, তুমি জানো যে f প্রাইম অফ x ইজ n x to the power n minus 1. So n x to the power n minus 1, this is clearly 0 when x is equal to 0. So you cannot apply Rolle's theorem to claim this. ঠিক আছে? তফাৎটা বুঝবে যে রোলস থিওরেম বলছে যদি এই তিনটে কন্ডিশন ঘটে, একটা ফাংশন যদি স্যাটিসফাই করে, তাহলে একটা পয়েন্ট পাওয়া যাবে ইন দ্য ওপেন ইন্টারভাল a b, যেখানে ডেরিভেটিভটা 0 হবে। আমরা দেখতে পাচ্ছি যে যদি আমার n টা একটা অড
পজিটিভ ইন্টিজার দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি রোলস থিওরেম লাগাতে পারতাম না। ইভেন এর ক্ষেত্রে রোলস থিওরেম লাগিয়ে বলে দিতে পারি যে হ্যাঁ থাকবে একটা, ঠিক আছে, কিন্তু অড এর ক্ষেত্রে আমরা বলতে পারছি না। এটা হলো একটা দিক। তার পরের স্টেপটা হচ্ছে যে যেটা থাকবে এরকম একটা পয়েন্ট অন্তত খুঁজে বার করো, সেটাই হচ্ছে ভেরিফিকেশনটা, ঠিক আছে। এবার ভেরিফিকেশন করতে যখন আমি বসছি তখন আমি দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট অফ এন ইভেন হলো না অড হলো তাতে কিচ্ছু যায় আসে না। আমি যদি একটা ভুল হয়ে গেছে আমার, তোমাদের পয়েন্ট আউট করা উচিত ছিল এখানে n ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। হ্যাঁ, কেনটা আমি জিজ্ঞেস করছি। আমার ডেরিভেটিভটা এটা হবে nx, না, আই এম কারেক্ট, nx টু দি পাওয়ার n মাইনাস 1, আর সেটা 0 হতে গেলে এক্সটা 0 বসালে হয়ে যাচ্ছে। এটা কেন লিখলাম বলো তো, n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2? তার মানে n ইকুয়াল টু 1 এর জন্য হবে না। বলতে পারবে? আমি কি যা বলছি সবই একেবারে মানে অ্যাসিম্পটোটিক হয়ে যাচ্ছে, মানে ধরতে পারছো না? ম্যাম n ইকুয়াল টু 1 হলে এক্সটা তো মানে এক্স এর ডেরিভেটিভ যেটা হবে সেটা কনস্ট্যান্ট হবে। কত হবে, ভ্যালু কত হবে? 1। ঠিকই বল, একদম ঠিক, 1 হবে, তো ওটা কখনো 0 হতে পারে না, রাইট? সো when I am saying in either case this is 0 etc, যে লাস্ট লাইনটা লিখেছি, this is only for n not equal to 1, তাই না? for n equal to 1 হলে তো গল্পটা পুরোটাই ফেল করে যাচ্ছে, there is no point where the derivative is 0, but for n greater than 1 it is okay, তাই না? So that is what, thank you, all right, thank you and good. All right, so let us go to the next example, which is examine ওই প্রশ্নটা আর আমি বলছি না, ফাংশনের দিকে ফোকাস করা যাক। প্রশ্ন একই, ফিক্সড প্রশ্ন। fx is equal to 1 minus x to the power 2/3 where x is in the closed interval -1 to 1, এই ফাংশনটা রোলস থিওরেম স্যাটিসফাই করবে কিনা এটা আমায় চেক করতে হবে। The first thing to notice is that its derivative will I'm sorry, it is a continuous function, সেটাতে কোনো অসুবিধে আমার নেই। আমরা এই ধরনের ফাংশন যে কন্টিনিউয়াস হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি। You have to basically calculate at any point, you have calculated that limit extending to a 1 minus x to the power 2/3 is going to be equal to 1 minus a to the power 2/3. This is true for all a in R actually. So in particular, it is true for all a in -1 to 1. So it is a continuous function. First thing, is it differentiable? Derivative কি বার করা যাবে? তো তার জন্য আমরা শিখেছিলাম যে x টু দি পাওয়ার p বাই q টাইপের জিনিস যদি হয় তাহলে তার ডেরিভেটিভটা যে কোনো টু দি পাওয়ার যদি হয় তাহলে সেখানে আমি ddx যদি করি, ddx অফ 1 minus x to the power 2/3 আমি যদি করি তাহলে সেটা আমি একটু অ্যালজেব্রা অফ লিমিটস লাগাবো, অ্যালজেব্রা অফ ডেরিভেটিভস লাগাবো, তাহলে এটার ডেরিভেটিভটা 0 হয়ে যাচ্ছে, শুধু এটার ডেরিভেটিভ দেখছি, আর এটার ডেরিভেটিভ হয় -2/3 x to the power 2/3 minus 1, তার মানে -2/3 x to the power -1/3, তার মানে this is equal to -2/3 x to the power 1/3। এটা কোন x গুলোর জন্য সত্যি হবে বলতো? এই জায়গাগুলোই, এই জন্যই ভালোই হয়েছে, এই জায়গাগুলোর জন্যই তোমাকে ওই যে আমাদের ফাউন্ডেশন যে চ্যাপ্টার গুলো, সেই চ্যাপ্টার গুলোর দিকে একদম মনোযোগ দিয়ে দেখবে। হ্যাঁ, যখন আমি x টু দি পাওয়ার 1/n এর ডেরিভেটিভটা লিখছিলাম এখানে তো সেটা ইউজ করেই করছি, তো আমি যখন x টু দি পাওয়ার 1/n এর ডেরিভেটিভ লিখছিলাম তখন কিন্তু আমি খুব কেয়ারফুলি বলে দিয়েছিলাম যে আমার x ইজ গোয়িং টু বি গ্রেটার দ্যান 0, রাইট, অথবা x is not equal to 0, এটা
এটার ক্ষেত্রে আমার গ্রেটার দ্যান 0 এর প্রয়োজন নেই। সরি। তাহলে এটার জন্য আমি বলেছিলাম x is not equal to 0. আর যখন আমি যেকোনো random x to the power a নিয়েছিলাম, যেখানে এটা একটা irrational নাম্বার হতে পারে, আর সেখানে তার ডেরিভেটিভ লিখতে যাচ্ছিলাম, তখন কিন্তু আমি যে জায়গায় ডেরিভেটিভটা লিখেছি সেই ডেরিভেটিভটা হচ্ছে যখন x greater than 0. এটা কিন্তু খেয়াল করো। x to the power 1/n এর ডেরিভেটিভটা শুধু x নন জিরোর জন্য করা হয়েছে। তাহলে x to the power 2/3 এর যখন তুমি ডেরিভেটিভটা লাগাচ্ছ, এখানে একটা চেন রুলের মতন ব্যাপারটা রয়েছে, রাইট? তাহলে সেই জিনিসটা তুমি যখন করতে বসছো, তখন তোমার এক্সটা কিন্তু নন জিরো হলে তবে তুমি এই যে ফর্মুলাটা উপরে লিখেছো সেই ফর্মুলাটা তুমি লিখে দিতে পারো। এখানে এই ফর্মুলাটা বুঝতে পারছো কোথা থেকে এলো? কি কনফিউশন হচ্ছে বলো তো? একেবারে নিস্তব্ধ কেন? কিছু একটা বলো, সবাই কি ঘুমিয়ে পড়েছো? This is very unfortunate. So there are 13 participants according to me, and none of you are hearing the lecture. No ma'am মানে? কথাটা বলো। শুনছি ম্যাম। শুনছো? তাহলে যে প্রশ্নটা করছি যে কোথায় বুঝতে পারছো না, সেটার উত্তর দিচ্ছ না কেন? বুঝতে কি পারছো? তুমি সরি, এটা এতে চলে গেছে, পরের এক্সারসাইজে চলে গেছে। বুঝতে পারছো কি পারছো নার মধ্যে তো একটা কিছু জায়গা থাকবে যে না পারছি না বা হ্যাঁ পারছি। না, এই জায়গাটা আরেকবার বললে ভালো হতো। ঠিক আছে, সো এখন তো আর সময় নেই, সো নেক্সট সেগমেন্টে আমি বলবো। আর অরিজিৎ ছাড়া আর কে আছো এখন? মুখে বলো তো, শুনি আমি।